বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অলি এডুর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় সরল সমীকরণ অধ্যায়ের অঙ্ক আমরা করব। গতদিন আমরা 1 থেকে 4 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 5 থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। 5 নম্বর অঙ্কতে দেখো কি রয়েছে। করিম সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন সেটাতে কিন্তু দেখো অঙ্কটাতে 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছে এবং 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছে সেটা কিন্তু দেওয়া নেই। যেহেতু দেওয়া নেই সেহেতু অঙ্কটি আমাদেরকে এক্স ধরে করতে হবে। আচ্ছা, তো চলো আমরা অঙ্কটি করি। আমরা অঙ্কটি লিখে করব। সেক্ষেত্রে বিন্দু করিম সাহেব এখানে 10% মুনাফায় বিনিয়োগ করেছেন, সেটা চেয়েছে। কত টাকা বিনিয়োগ করেছেন? 10% মুনাফায় করিম সাহেব কত টাকা বিনিয়োগ করেছেন সেটা চেয়েছে। তাহলে আমরা এই 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছে, আমরা 10% মুনাফা টাকাটাকেই ধরবো, এক্স ধরবো। মনে করি করিম সাহেব 10% মুনাফা বিনিয়োগ করেছেন X টাকা। আচ্ছা, তাহলে করিম সাহেব 12% মুনাফায় বিনিয়োগ করবেন। কি হবে? এই 56,000 টাকা থেকে X টাকা বিয়োগ হবে, কারণ এখান থেকে এই টোটাল সম্পূর্ণ টাকাটা আছে 56,000। এখান থেকে যদি X টাকা 10% মুনাফা বিনিয়োগ করেন তাহলে বাকি টাকাগুলো মানে X মাইনাস করে বাকি যে টাকাগুলো হবে সেই টাকাগুলো 12% মুনাফায় বিনিয়োগ করেছেন। তাহলে আমরা এইভাবেই লিখব। সুতরাং করিম সাহেব 12% মুনাফায় বিনিয়োগ করেছেন 56,000 মাইনাস X টাকা। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করব। সেজন্য আমরা লিখব 12% মুনাফায় 100 টাকার 1 বছরের মুনাফা হবে 12 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা হবে, আমরা জানি বেশি থেকে যখন কম হয় 100 দেওয়া আছে তার থেকে যদি আমরা 1 বের করি ঐকিক নিয়মে তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে 100 ভাগের 12 টাকা হবে। আচ্ছা, আর আমাকে বের করতে হবে এটা 56,000 মাইনাস X। 12% মুনাফার টাকাটা যেটা 56,000 মাইনাস X। এই এত টাকার 1 বছরের মুনাফা হবে। এখানে 12 এর সাথে এই 56,000 মাইনাস X গুণ হবে, তাই না? তো গুণ করে দিব। এখানে গুণ চিহ্ন আমরা দিতেও পারি, এইভাবে ব্রেকেট দিলেই গুণ হয়ে যায়। 12 ইন্টু 56,000 মাইনাস X বাই 100। আচ্ছা, একইভাবে 10% মুনাফাটা এভাবে বের করব। 10% মুনাফা 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা হবে 10/100 টাকা এবং X টাকার 1 বছরের সুদ হবে, এখানে Xটা 10 এর সাথে গুণ হবে, তাহলে 10x/100 টাকা। আচ্ছা, এখন দেখো এই যে 1 বছরের মুনাফা 12% দাঁড়ালো এইটা এবং 10% দাঁড়ালো 10x/100। এই দুটোর যোগফলই কিন্তু আমাদের দেয়া আছে। এই দুটোর যোগফল দেওয়া আছে কত? এই যে এখানে বলেছে 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তাহলে এই যে মুনাফা 1 বছর পর 12% মুনাফা এত দাঁড়ালো এবং 10% মুনাফা এত দাঁড়ালো, এই দুটোর যোগফল আমরা লিখবো। প্রশ্ন মতে লিখবো যে 12% যে মুনাফাটা ছিল 12 ইন্টু 56,000 মাইনাস X/100 প্লাস 10x/100 সমান কত হবে? 6,400। আচ্ছা, তাহলে আমরা এখানে এই ভগ্নাংশের যোগ আমরা কিভাবে করতে হয় ভগ্নাংশের খেলার মধ্যে দেখেছি। ভগ্নাংশের যোগ করার জন্য আমাদের কি করতে হয়? হরগুলো লসাগু করে যোগ করতে হয়। তো এখানে হর আছে 100, এখানেও হর 100 এবং 100 এর লসাগু হবে 100। আচ্ছা, তারপরে এই 100 দিয়ে এই 100কে ভাগ করলে 1 দিয়ে 12 ইন্টু 56,000 মাইনাস X কে গুণ করলে 1 দিয়ে 12 ইন্টু 56,000 মাইনাস X হবে, প্লাস এখানেও 100কে এই 100 দিয়ে 100কে ভাগ করলে 1 দিয়ে 10x কে গুণ করলে 10x। ঠিক আছে, সমান সমান 6,400। এবার এখানে 100 রয়েছে
আমরা দুইভাবেই করতে পারি, বজ্র গুণ করেও করতে পারি বা উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করেও করতে পারি। আচ্ছা, আমরা এখানে যেহেতু এখানে হর আছে 100, আমরা উভয় পক্ষকে 100 দ্বারা যদি গুণ করি তাহলে এই হরটা এই 100 দিয়ে গুণ করার সাথে কাটা যাবে, হ্যাঁ, এবং 6400 এর সাথে 100 গুণ হবে। তো লিখে দিব উভয় পক্ষকে 100 দ্বারা গুণ করে। আচ্ছা, উভয় পক্ষকে 100 দ্বারা গুণ করলাম। এবার গুণ করার পরে নিচের হর কাটা গেল এবং এখানে 6400 এর সাথে 100 গুণ হলো। এবার তো কিছুই না, আমরা অঙ্কটা করব, গুণ করব। এই 12 দিয়ে 56,000কে গুণ করব, যে গুণ 56,000 ইন্টু 12 মাইনাস এখানে এক্সকে 12 দ্বারা গুণ করলে 12x, এখানে আছে প্লাস 10x, তাহলে আর এখানে 100 দিয়ে গুণ করলে এখানে কত হবে 6,40,000। আচ্ছা, তারপর এখানে 12 দিয়ে গুণ করবো, এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি অথবা খাতায় লিখেও গুণ করতে পারি। এখানে 56,000কে 12 দ্বারা গুণ করার পর হয়েছে 6,72,000। আচ্ছা, মাইনাস এখানে 12x থেকে 10x বিয়োগ করলে বা মাইনাস করলে কত দাঁড়াবে -2x। আচ্ছা, সমান সমান এখানে যা আছে তাই। আচ্ছা, এখানে দেখো আমরা সমাধান করার সময় সব সময় চলকটা বাদিকে রাখি, তাহলে এখানে -2x যদি বাদিকে রাখি এই 6,72,000 ডান দিকে চলে আসবে। ডান দিকে চলে আসলো মাইনাস দিয়ে, এখানে প্লাস আছে, সমান সমানের ডানে নিলে কি হবে মাইনাস হবে। এই নিয়মগুলো আমরা আগের অঙ্কেই শিখেছি, আমরা আগে সমীকরণগুলোতেই শিখেছি। আচ্ছা, তাহলে এখানে -2x, এখান থেকে এটা মাইনাস করব, 6,40,000 থেকে 6,72,000 মাইনাস করলে এখানে মাইনাসের ফলাফলটা আসবে, কারণ মাইনাসের সংখ্যাটি বড়। আচ্ছা, তো মাইনাস করলাম, কত হলো 32,000। এখানে দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা কি করব, গুণ করব। -1 দ্বারা গুণ করলে -1 এর সাথে এই মাইনাসটা গুণ হয়ে প্লাস হয়ে যাবে, এখানেও -1 দ্বারা গুণ করলে এই মাইনাসটা মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা x এর মান কত হবে, একটা x সমান সমান কি হবে 2 দিয়ে ভাগ হবে, তাই না? 2 দিয়ে যদি আমরা 32,000কে ভাগ করি তাহলে কত, ভাগ করলে কত হবে 16,000, 16 দুগুণে 32, তাই না? 16,000। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি অতএব তিনি 10% মুনাফায় 16,000 টাকা বিনিয়োগ করেছিলেন। তো আশা করি বুঝতে পেরেছ। এখানে তাহলে 10% মুনাফায় তিনি 16,000 টাকা বিনিয়োগ করেছেন। 5 নম্বর অঙ্কটি আমাদের হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো আমরা 6 নম্বর অঙ্কটি করি। আর যদি তোমরা বুঝতে না পারো, বুঝতে কোথাও যে একটু সমস্যা হয়, তাহলে পিছনে টেনে আস্তে আস্তে দেখবে, পিছনে টেনে টেনে দেখলেই তোমরা বুঝতে পারবে। এবার আমরা 6 নম্বর অঙ্কটাতে যাই। 6 নম্বর অঙ্কটাতে কি আছে দেখো, কোনো এক ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে, মাত্র 2 রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয় নাই, কে কত রান করেছে? সেক্ষেত্রে কিন্তু দেখো সাকিবের রান এবং মুশফিকের রান কারো রানই দেওয়া নেই। আমরা যখনই দেওয়া থাকবে না তখনই আমরা ধরে অঙ্কটি করব। তো চলো আমরা অঙ্কটি করি। এখানে দেখো আমরা জানি ক্রিকেট খেলায় সেঞ্চুরি হয় 100 রানে, তাই না? সেই কথাটি আমরা এখানে লিখবো যে আমরা জানি ক্রিকেটের সেঞ্চুরি হয় 100 রান করলে, আর ডাবল সেঞ্চুরি হবে 100কে 2 দ্বারা গুণ করলে কত হবে 200 রান, তাই না? ডাবল সেঞ্চুরি করলে রান হবে 200 রান। তাহলে ম্যাচটিতে সাকিব ও মুশফিকের রানের সমষ্টি কত হবে? এই 200 থেকে 2 রান কম করেছে, 200 থেকে 2 রান কম করেছে, তাহলে 200 মাইনাস 2 ইকুয়াল টু 198 রান। এখন আমরা রান ধরবো, যে কম করেছে তার রানটা ধরবো। এখানে মুশফিক রান কম করেছে, সুতরাং মুশফিকের রানটি আমরা ধরবো। যে মনে করি মুশফিক ম্যাচটিতে যত রান করেছে তার সংখ্যা x, সুতরাং ম্যাচটিতে সাকিব রান করেছে মুশফিকের ডাবল, তাহলে 2x হবে। এবার এই মুশফিকের রান এবং সাকিবের রান দুজনের রানের সমষ্টি কিন্তু কত 198, তাহলে সেটি আমরা লিখবো প্রশ্ন মতে। আমরা প্রশ্ন মতে লিখে সেটা লিখবো যে প্রশ্ন মতে x plus 2x equal to 198 বা 3x equal to 198
8, 2x এবং একটা x কত হবে 3x, 3x equal to 198। এবার x equal to কত হবে, x equal to হবে এই 3 দ্বারা 198 কে কি করব, হ্যাঁ ভাগ করব। আমরা যদি ভাগ করি, এটা তোমরা ক্যালকুলেটরেও করতে পারো, হাতে লিখেও করতে পারো, ভাগ করার পরে ফলাফল এসেছে 66। তাহলে x যেহেতু কার রান ধরেছিলাম, মুশফিকের রান ধরেছিলাম, তাহলে আমরা এখানে লিখে দিব সুতরাং ম্যাচটিতে মুশফিক x রান করেছে, আর সাকিবের রান হচ্ছে মুশফিকের রানের দ্বিগুণ। তাহলে এই 66 কে 2 দ্বারা গুণ করলে আমরা সাকিবের রান পেয়ে যাব। তাহলে 66 × 2 = 132 রান করেছে সাকিব, তাই না? তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল, মুশফিক ম্যাচটিতে 66 রান করেছে এবং সাকিব ম্যাচটিতে 132 রান করেছে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এখানে 7 নম্বর অঙ্কটাতে খালিগড়ের অঙ্ক রয়েছে। দেখো, খালিগড় পূরণ করো ক এবং খ। খালিগড়ের অঙ্কগুলোতে দেখো, একটা খালিগড় প্লাস আরেকটা খালিগড় ইকুয়াল টু দিয়েছে 10, আবার একটা খালিগড় মাইনাস আরেকটা খালিগড় ইকুয়াল টু দিয়েছে 12, এবং এখানে এই উপরের নিচে খালিগড়ের যোগফল দিয়েছে 17, আবার এই পাশে ডান দিকের উপর নিচে খালিগড়ের যোগফল দিয়েছে 10। শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের একটা অঙ্কটা কি আমাদেরকে খুব একটা জটিল মনে হচ্ছে যে কিভাবে করব, একটা ঘরেও মান দেওয়া নাই, তাহলে কিভাবে করব? শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটাও করতে পারবো। আচ্ছা, চলো আমরা কিভাবে এই মিস্ট্রিয়াস অঙ্কটা করা যায় দেখি, চলো আমরা করি। আচ্ছা, আমরা এখানে চিত্রটা দেখলাম, ক নাম্বারের চিত্রটি ভালো করে দেখলাম। একটা খালিঘর প্লাস আরেকটা খালিঘর ইকুয়াল টু 10, তারপরে নিচে একটা খালিঘর মাইনাস আরেকটা খালিঘর ইকুয়াল টু হচ্ছে 12। আমরা প্রথম খালিঘরটা, এটা প্রথম খালিঘর, এটা দ্বিতীয় খালিঘর, এটা তৃতীয় খালিঘর, এটা চতুর্থ খালিঘর হিসাবে ধরবো। ঠিক আছে, আমরা ধরে অঙ্কটা করি। তো মনে করি প্রথম খালিঘরটা কি, প্রথম খালিঘরটা আমরা ছবিটা এখানে আমি পাশে দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয়। তো প্রথম খালিঘরটাকে আমরা ধরেছি x, প্রথম খালিঘরটাকে ধরবো x। এখন প্রথম খালিঘর প্লাস দ্বিতীয় খালিঘর ইকুয়াল টু দেওয়া আছে 10, সেটাই লিখবো, প্রথম খালিঘর প্লাস দ্বিতীয় খালিঘর ইকুয়াল টু 10, বা এই প্রথম খালিঘরটা তো x ধরেছি, তাহলে প্রথম খালিঘরের জায়গায় x লিখবো, x প্লাস দ্বিতীয় খালিঘর ইকুয়াল টু কত 10, তাই না? দ্বিতীয় খালিঘর ইকুয়াল টু কি হবে 10 মাইনাস x। ঠিক আছে, আমার দ্বিতীয় খালিঘর পর্যন্ত ধরা হয়ে গেল। দেখো, এই যে দ্বিতীয় খালিঘর এবং চতুর্থ খালিঘর, এই দুটা খালিঘরের যোগফল আবার কত 10। দ্বিতীয় খালিঘর চতুর্থ খালিঘরের যোগফল হচ্ছে 10। দ্বিতীয় খালিঘরের মান তো অলরেডি আমরা পেয়েছি 10 মাইনাস x। এখন দ্বিতীয় খালিঘরের মান আমরা বসিয়ে দিব 10 মাইনাস x প্লাস চতুর্থ খালিঘর ইকুয়াল টু হচ্ছে 10। হ্যাঁ, এখান থেকে চতুর্থ খালিঘরের মানটা বের করবো। সুতরাং চতুর্থ খালিঘর কি হবে, চতুর্থ খালিঘর এই 10 মাইনাস x ডান দিকে নিয়ে আসবো, ডান দিকে নিয়ে আসলে এই 10 তার থেকে মাইনাস হবে 10 মাইনাস x। এখানে 10 আমরা এক লাইনে এখানে করে ফেলেছি। দেখো এখানে দেখো 10 মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 10 প্লাস x ইকুয়াল টু কত হবে, এই 10 10 কাটা যাবে, মানে প্লাস 10 মাইনাস 10 কাটা, সুতরাং কত হবে x। তাহলে আমরা চতুর্থ খালিঘরের মান পেলাম x। এখন বাকি রইল কি, বাকি রইল এই তৃতীয় খালিঘর, তাই না? প্রথমটা ধরেছি x, দ্বিতীয়টা পেয়েছি 10 মাইনাস x, চতুর্থটা পেয়েছি x। এবার তৃতীয়টা, এবার তৃতীয় খালিঘর মাইনাস চতুর্থ খালিঘর, এই যেখানে তৃতীয় খালিঘর মাইনাস চতুর্থ খালিঘর সমান হচ্ছে 12। আমরা এখান থেকে তৃতীয় খালিঘরের মানটাও বের করব। তৃতীয় খালিঘর মাইনাস x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু 12। এই চতুর্থ খালিঘরের মান হচ্ছে x, তাহলে তৃতীয় খালিঘর মাইনাস x ইকুয়াল টু 12, বা তৃতীয় খালিঘর ইকুয়াল টু কি হবে, এই 12 এখানে এক্সট্রা মাইনাস আছে, হয়ে যাবে প্লাস। এই 12 এর সাথে x এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 12 প্লাস x। তাহলে আমরা সবগুলো খালিঘরকেই ধরতে পেরেছি। এবার আমরা এই বসিয়ে এভাবে বসে অঙ্কটা করে ফেলবো। তাহলে আমাদের প্রথম খালিঘর প্লাস তৃতীয় খালিঘর ইকুয়াল টু 17, এই যেটা প্রথম খালিঘর প্লাস তৃতীয় খালিঘর ইকুয়াল টু কত 17। আচ্ছা, তো প্রথম খালিঘর হচ্ছে x, আর আমাদের তৃতীয় খালিঘর হচ্ছে 12 প্লাস x ইকুয়াল টু 17। এখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করব। এইখানে x আর x 2x
ইকুয়াল টু এখানে 17, এই 12টাকে ডান দিকে নিয়ে আসলে -12 হবে, তাহলে কত দাঁড়ালো 2x ইকুয়াল টু 5। সুতরাং x ইকুয়াল টু কি হবে 2 দ্বারা 5 কে কি করব ভাগ করব, 2 দ্বারা 5 কে কি করব ভাগ করব। আচ্ছা এখানে একটা লাইন আমরা লিখতে পারি, আমরা x ইকুয়াল টু লিখব 5 ডিভাইডেড বাই 2, 5 ডিভাইডেড বাই 2। আচ্ছা 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হবে, সুতরাং x সমান সমান এখানে বা না দিয়ে আমরা যেহেতু x এর মান এখানে নির্ণয় করা হয়ে গেছে, এখানে বা না দিয়ে আমরা হচ্ছে একটা সুতরাং দিয়ে দিব। সুতরাং x ইকুয়াল টু 2.5। এবার দেখো আমরা কোন খালি ঘরের মান পেলাম, x এর মান পেলাম। x এর মান ছিল x ছিল প্রথম এবং চতুর্থ খালি ঘরে, যে প্রথম খালি ঘরে x এবং চতুর্থ খালি ঘরও x, তাহলে দুটো খালি ঘরের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। প্রথম খালি ঘরের মান পেলাম 2.5, চতুর্থ খালি ঘরের মানও পেলাম 2.5। আচ্ছা এবার আসো আমরা মান বসাই। প্রথম খালি ঘর 2.5, তাহলে দ্বিতীয় খালি ঘর কি হবে, যেহেতু দ্বিতীয় খালি ঘর প্রথম খালি ঘর আর দ্বিতীয় খালি ঘর ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে 10 থেকে 2.5 মাইনাস করব দ্বিতীয় খালি ঘরের মান নির্ণয় করতে হলে। দ্বিতীয় খালি ঘর ইকুয়াল টু হবে 10 মাইনাস 2.5, 10 মাইনাস 2.5, তাহলে কত হলো 7.5। আর তৃতীয় খালি ঘরের মান হবে, আমরা পেলাম প্রথম, দ্বিতীয় আর চতুর্থ, তাহলে তৃতীয় মানটা হবে 12 প্লাস x, তাই না? তাহলে আমরা এখানে লিখবো 12 আর প্লাস হচ্ছে x এর মান কত 2.5, তাহলে কত হচ্ছে ইকুয়াল টু 14.5। সেক্ষেত্রে বিন্দু চারটি খালি ঘরের মানে আমার নির্ণয় করা হয়ে গেছে। এবার যদি আমি এই খালি ঘরে মানগুলি বসাই তাহলে দেখবো যে আমাদের এই সমান অঙ্ক করলে পরে আমাদের কি হচ্ছে সমান হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এখানে 10 আছে প্রথম এবং দ্বিতীয় খালি ঘরের যোগফল, প্রথম খালি ঘরে হচ্ছে 2.5 আর দ্বিতীয় খালি ঘরে হচ্ছে 7.5, 2.5 এবং 7.5 যোগ করলে কত হয় 10 হয়। আচ্ছা আবার তৃতীয় খালি ঘরের মান পেয়েছি আমরা 14.5, 14.5 থেকে 2.5 মাইনাস করলে এখানে 12 হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্কটা আবার যদি এইভাবে উপরে নিচে বসাই তাহলে 2.5 আর এখানে হচ্ছে 14.5, 2.5 14.5 যোগ করলেও কিন্তু 17 হয়। আবার এখানে 7.5 আর হচ্ছে 2.5, এখানে যদি আবার 7.5 আর 2.5 মান স্থাপন করি সেক্ষেত্রেও কিন্তু 10 হয়। আচ্ছা সেক্ষেত্রে কিন্তু আশা করি বুঝতে পেরেছ। অঙ্কটি তোমরা খুব ধীরে ধীরে দেখবে এবং খাতায় লিখে করবে, খাতায় লিখে করলেই অঙ্কটা তোমাদের আয়ত্ত হবে, তা না হলে শুধুমাত্র দেখে কিন্তু অঙ্কটা করতে পারবে না। আচ্ছা তো আমরা খ নাম্বার অঙ্কে যাই। খ নাম্বার অঙ্কে একইভাবে খালিঘর আছে, সেই খালিঘরে কি কি আছে দেখো। খালিঘর প্রথম খালিঘর দ্বিতীয় খালিঘর যোগফল হচ্ছে 15, আবার তৃতীয় খালিঘর চতুর্থ খালিঘরের যোগফলও 15। প্রথম খালিঘর তৃতীয় খালিঘরের যোগফল 12 আর দ্বিতীয় খালিঘর মাইনাস চতুর্থ খালিঘর এটা হচ্ছে 2। আচ্ছা তাহলে আমরা অঙ্কটা করি। এখানে প্রথম খালিঘরের মান আমরা a ধরলাম, প্রথম খালিঘর সমান a, তাহলে a যদি ধরি তাহলে দ্বিতীয় খালিঘরের মান কি হবে, এই 15 মাইনাস a হবে, তাই না? প্রথম খালিঘর প্লাস দ্বিতীয় খালিঘর সমান সমান 15, তাহলে a প্লাস দ্বিতীয় খালিঘর সমান সমান 15 বা দ্বিতীয় খালিঘর সমান সমান কি হবে 15 মাইনাস a। আচ্ছা তাইলে দ্বিতীয় খালিঘরের মান হলো 15 মাইনাস a আর প্রথম খালিঘর হচ্ছে a। এবার আবার দেখো প্রথম খালিঘর আর তৃতীয় খালিঘরের যোগফল দেওয়া আছে 12, প্রথম খালিঘরের স্থানে বসাবো a, তৃতীয় খালিঘরের মান আমরা বের করব, তাহলে তৃতীয় খালিঘর ইকুয়াল টু হবে 12 মাইনাস a। আবার তৃতীয় খালিঘর ও চতুর্থ খালিঘরের যোগফল আছে 15, তাহলে সেটাই লিখবো তৃতীয় খালিঘর প্লাস চতুর্থ খালিঘর 15। এখানে তৃতীয় খালিঘরের মান লিখবো 12 মাইনাস a, 12 মাইনাস a প্লাস চতুর্থ খালিঘর ইকুয়াল টু 15, তাহলে সুতরাং চতুর্থ খালিঘর হবে 15 মাইনাস 12 মাইনাস a। এখানে আমরা অঙ্কটা করব, 15 15ই থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস 12 আর মাইনাসে মাইনাসে প্লাস a, তাহলে দাঁড়াচ্ছে কত 3 প্লাস a। তাহলে চতুর্থ খালিঘরের ধর্তব্য মান দাঁড়ালো 3 প্লাস a। এখন আমরা চারটি মানই ধরে ফেলেছি, এবার আমরা অঙ্ক করব। দ্বিতীয় খালিঘর মাইনাস চতুর্থ খালিঘর দেওয়া আছে
টু, দ্বিতীয় খালি ঘর মাইনাস চতুর্থ খালি ঘর ইকুয়াল টু 2। এবার দ্বিতীয় খালি ঘরের মান বসাবো 15 মাইনাস এ মাইনাস, এবং চতুর্থ খালি ঘরের মান হচ্ছে 3 প্লাস এ, তাই না? আবার দেখি দ্বিতীয় খালি ঘরের মান ছিল এখানে 15 মাইনাস এ, তাই না? তাহলে দ্বিতীয় খালি ঘরের জায়গায় বসাবো 15 মাইনাস এ মাইনাস চতুর্থ খালি ঘরের জায়গায় বসাবো এই যে 3 প্লাস এ। আচ্ছা, এখানে আমরা অঙ্কটা করবো, 15 থাকবে, মাইনাস এ ঠিক থাকবে। এবার মাইনাস প্লাসে মাইনাস 3 মাইনাসে প্লাসে মাইনাস এ ইকুয়াল টু 2। তাহলে এ মাইনাসের এই এও মাইনাসের, 15 থেকে মাইনাস 3 মাইনাস করলে কত হবে? 12 হবে। এবং এখানে এ মাইনাসের, এখানেও এ মাইনাসের, তাহলে মাইনাস 2a। আচ্ছা, এবার যথারীতি আমরা মাইনাস 2a কে বাঁদিকে রেখে 12 কে ডান দিকে নিয়ে আসবো। তাহলে কত হবে? 2 মাইনাস 12, মানটা 2 মাইনাসে এসেছে, মাইনাস 2a ইকুয়াল টু মাইনাস 10। তাহলে উভয় পক্ষকে আমরা মাইনাস 1 দ্বারা গুণ করলে কি হবে? 2a ইকুয়াল টু 10। এবার সুতরাং a সমান সমান 10/2 ইকুয়াল টু 5। 10/2 ইকুয়াল টু কত হবে? 5 হবে। আচ্ছা, তাহলে আমরা একে একে মানগুলি বসাই দিই। প্রথম খালি ঘর a সমান সমান পেয়েছি 5, দ্বিতীয় খালি ঘর 15 মাইনাস এ, তাহলে 15 মাইনাস 5 হবে, তাহলে দাঁড়াবে কত? 10। তৃতীয় খালি ঘর ছিল 12 মাইনাস এ, এখানে 12 মাইনাস এ এর মান 5, তাহলে কত? 7। চতুর্থ খালি ঘর ছিল 3 প্লাস এ, 3 প্লাস এর মান 5, তাহলে কত? 8। তাহলে একে একে আমরা সবগুলি মানই পেলাম 5, 10, 7, 8। আমরা এই মানগুলো যদি এখানে বসাই তাহলে কি হবে? 5 এর প্রথম খালি ঘরের মান 5, দ্বিতীয় খালি ঘরের মান হচ্ছে 10। তাহলে দেখো 5 আর 10 যোগ করলে 15, ঠিক আছে, তাই না? আবার তৃতীয় খালি ঘরের মান আমরা পেয়েছি 7, চতুর্থ খালি ঘরের মান পেয়েছি 8। এখানে 7 এবং 8 যদি বসানো হয়, 7 এবং 8 প্লাস করলে কত? 15 হয়। আচ্ছা, একইভাবে যদি এখানে 5 আর হচ্ছে 7 যোগ করি তাহলে এখানে 12 হবে। আর এখানে মান ছিল 10 মাইনাস 8, চতুর্থ খালি ঘরের মান 8, তাহলে 10 মাইনাস 8 ইকুয়াল টু 2। শিক্ষার্থীবৃন্দু, আশা করি বুঝতে পেরেছ খালি ঘরের অঙ্কগুলো আমরা যতটা কঠিন ভেবেছিলাম আসলে অত কঠিন নয়, অঙ্ক বোঝার পরে অঙ্ক সহজ হয়ে যায়। আচ্ছা, আজ এ পর্যন্ত শিক্ষার্থীবৃন্দু, তোমরা খুব মন দিয়ে ভিডিওটি দেখবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর ভিডিও করার জন্য আমাকে উৎসাহ প্রদান করার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে অনুরোধ করব, তোমরা যারা চ্যানেলটি দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।